দর্শক, ঈদ মোবারক। আমি আরিফুল সাজ্জাদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আপনারা জানেন এটা আমাদের একটি নিয়মিত টক শো। ঈদের সময়ের জন্য আমরা বিশেষ কিছু বিষয়ের সামনে তুলে ধরে এই টক শোটা আয়োজন করেছি। কয়েকটি পর্ব থাকবে, তার মধ্যে আজকে পর্বে আমরা আলোচনা করব একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে। আমরা বিষয় ঠিক করেছি ক্ষমতার উৎস এমপিগিরি। আজকে অতিথি হিসাবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুইজন। আমি শুরুতে তাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক ডান পাশে রয়েছেন সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য এম এ মান্নান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। জয়নুল আবদিন ফারুক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিষয়বস্তুটা আপনি শুনেছিলেন, ক্ষমতার উৎস এমপিগিরি। অনেক দিন থেকে আপনি সংসদ সদস্য নন, সেই 2014 সালের পরে, এবং একটা রাজনৈতিক ডামাডোলও রয়েছে, সে বিষয়ে যাব না। কিন্তু আপনারা যখন সংসদ সদস্য ছিলেন তখন আসলে কতটা ক্ষমতা চর্চা করতে পেরেছিলেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। আমার সাথে বয়োজ্যেষ্ঠ এবং আমার অত্যন্ত সিনিয়র এবং একজন মন্ত্রী, উনিও মনে হয় দুবার মন্ত্রী ছিলেন। দুইবার। আমি 5 বার শেষ করেছি, দীর্ঘদিন নাই। তো আমরা থাকাকালীন সময় বা আমি 5 বার পর নো ব্রেক, 14তে গেলে 6 বার, 18তে গেলে 7 বার, 24-এ গেলে 8 বার মোটামুটি। কিন্তু দুর্ভাগ্য কপালে, দুর্ভাগ্য বাংলাদেশের জনগণের যে আমাকে ভোট দিতে পারেনি। কারণ ভোট দিবে কি করে? ভোট দেওয়ার সে সুযোগ সুবিধা বর্তমান সরকার করে দিতে পারে না। এটা জনগণের ভাষা। সেখানে কেমন ছিলাম এই কথার উত্তর এইভাবে দিতে চাই। 2008 সালে যদি বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ সামরিক কর্মকর্তা দ্বারা পরিচালিত যে তত্ত্বাবধায়ক সরকার, ফখরুল মঈন, এদের আমলে যে নির্বাচনটা, সেই নির্বাচন যদি বেগম জিয়া জেলে ছিলেন, আমাদের আজকের প্রধানমন্ত্রী জেলে ছিলেন, বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সামরিক শাসকরা যাতে গণতন্ত্রের প্রতি হুমকি না হয়, বাংলাদেশের জনগণের প্রতি যাতে হুমকি না হয়, বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচনের পদ্ধতি যাতে ব্যাহত না হয়, সে কারণেই এই 111 সরকারের সকল জেল জুলুম পরিত্যাগ করে হলো উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু তখন কথা ছিল, কথা হয়েছে, আমরা শুনেছি, আমি দেখি নেই। বেগম জিয়াকে অফারও দেওয়া হয়েছিল যে আপনি এই কাজগুলো যদি করেন, আমাদের এই অবৈধ ক্ষমতা দখলকে যদি বৈধতা দেন, তাহলে আমরা হয়তোবা আপনাকে ক্ষমতা বসিয়ে দিতে পারি। ক্ষমতা বসিয়ে দেওয়ার মালিক আল্লাহর, জনগণ ছাড়া কেউ না। কিন্তু তখন বন্দুক তাদের হাতে। সে কারণে আমি এইটুকু বলতে চাই, ওইদিকে আর যাবো না, যে আমরা যেভাবে সরকারি ছিলাম, যেভাবে আমি 91 সালে মরহুম শাহাবুদ্দিন রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত, উনি যেভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছিলেন, আমি মানলাম না কি উনি সরকারি কর্মকর্তা ছিল তখন, মনে করিয়ে দিতে চাই, উনিও তখন বলেছে কেউ এক ভোটের বাইরে কেউ কেন্দ্রে যেন না যেতে পারে, যদি কোনো উনি প্রশাসনের দায়িত্বে থেকে থাকেন। একটা রশি টানিয়ে 2 জন আনসার, 4 জন পুলিশ, আমার মনে পড়ে 91 সালের নির্বাচনটা সুষ্ঠু হলো। সে নির্বাচনের পর ক্ষমতায় কে আসলো, ক্ষমতায় না আসলো, সেদিকে তো ক্ষমতা আমরাই ছিলাম, বলার দরকার নেই। সে ক্ষমতা কিভাবে চালিয়েছি, তখন গমের টন ছিল 5,000 টাকা, এখন গমের মূল্য 80,000 টাকা মনে হয় পার টন। ডে বাই ডে দেশে দাম বেড়েছে। ওই যে বলছেন ক্ষমতা উৎস, চুরি, দাড়ি, বাটপারি, আপনি কেমন ছিলেন? সরি টু স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ। আমাদের আমলে মসজিদে যদি 5,000 টাকার 1 টন গম যেত, আমি যখন নিজেই কোনোদিনও অ্যালটমেন্ট দিইনি, উপজেলা একজন সরকারি কর্মকর্তা থাকেন, ইউনে বলে তখন নির্বাহী কর্মকর্তা, ওনাকে বলতাম ভাগ করে দিয়ে সমপরিমাণ, যে ইউনিয়নে 10,000 10,000-এর মতো দিবেন, যে ইউনিয়নে 6,000 6,000-এর মতো দিবেন, এভাবে বন্টন করে আমার নিয়ে আসেন, যেহেতু আমার একটা কাউন্টার সাইন লাগবে অনুমোদনের জন্য, আমি দিয়ে দেব। আর এখন এমপির অবস্থা, আমি না, সকল প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, পত্র পত্রিকা, নিরপেক্ষ সাংবাদিক যাচাই বাছাই করে যেটা বলছে যে বাংলাদেশে বর্তমান সংসদটা হলো বিজনেস ম্যানেদের
আকলায় পরিণত, সরি আকলায়, আমার আকলায় পরিণত হয়েছে, নট লাইক মান্নান ভাই। সে কারণে আমরা যেভাবে সংসদ সদস্য ছিলাম, ক্ষমতায় ছিলাম 1991, ক্ষমতায় ছিলাম 2001, হ্যাঁ, চুরি দাড়ি করে গরু মোটা তাজার মতো অনেক মোটা হয়ে গেছি। কেউ কেউ যে হয় না এটা অস্বীকার করার জো নাই, রাজনৈতিক কর্মী হিসাবে আমি স্বীকার করি। কিন্তু একটা কিন্তু আছে, সে কিন্তুর মধ্যে 5,000 টাকা আর 80,000 টাকা, 2014 আর 1991, 2001 আর 2018, 2001 আর 2024 বিষয়গুলো বিশ্লেষণ করলে নিউজ 24-এর আপনার মধ্যে একজন সাংবাদিকের সামনে সিনিয়র লিডার মান্নান ভাইয়ের সাথে বলতে চাই, অনেক তফাৎ। পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরে, আওয়ামী লীগের ক্ষমতায় চারিদিকে ঘুরছে এমন লোকেরা যারা পয়সার জন্য সংসদে যায়, জনগণের গণতন্ত্রের জন্য যায় না, দেশ রক্ষার জন্য যায় না, নিজের পেট মোটা করার জন্য যায়, এটা জনগণ বলা। এক্সাম্পল, কলকাতার বুকে একজন সংসদ সদস্যকে টুকরো টুকরো করে খুন করা হয়েছে, পত্রিকায় দেখা যাচ্ছে। আমি অবশ্যই বাইরে ছিলাম, দেখলাম ইউটিউবে, বিবিসি এর সংবাদ প্রকাশ করেছে। একটা দেশে নির্বাচিত সংসদ সদস্যকে পার্শ্ববর্তী একটা দেশে টুকরো টুকরো করে খুন করা হয়েছে, পেছনে সোনা চোরাচালানের একটা অভিযোগের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে আরো আলোচনা করব, একটু এম এ মান্নানের কাছে আসতে চাই। উনি তো একটা বললেন, আলোচনা আরও আমরা করব। তো প্রথমে একটু জানতে চাই, আপনি প্রশাসনে ছিলেন, মন্ত্রী পরিষদে ছিলেন, আসলে এমনিতে রুলস অফ বিজনেস অনুযায়ী সংসদ সদস্যরা আসলে কি ধরনের ক্ষমতা ভোগ করে থাকে, এটা যদি একটু আগে বলেন, তারপরে অন্য বিষয়ে একটু আলোচনা। ধন্যবাদ। আমি আমার কিছু শর্টে যেখানে স্বীকার করব, আমি যে আইন কানুন বিধিবিধান রুলস অফ বিজনেস গভীরে পড়াশোনা করা স্বীকার করছি, আমার এটা ব্যর্থতা হতে, আমি পড়ি না কখনো তারা বেশি। আমি আই গো বাই মাই এক্সপিরিয়েন্স, যেটাকে আমি মনে করি আমার বিচারে নীতিতে মানে করা যায়, সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে, আমি সেটা করি। পরে আমি খোঁজ নিয়ে নেই। আমি আমার দীর্ঘ চাকরি জীবনে এবং এইবার চতুর্থ সংসদে বা দুবার মন্ত্রী ছিলাম, 10 বছর, শত শত ফাইল আমি নিশ্চয়ই সই করেছি। আমি কখনো যে খোঁজ নিয়ে আমি করিনি, একদম ফ্র্যাঙ্ক অ্যাডমিশন আপনার সামনে করছি, কারণ আমার ভিতর পরিষ্কার। আমি পড়লেই বুঝি একটা সামারি যে এটা নীতি বহির্ভূত কিনা বা নীতির পক্ষে কিনা, বই দেখার তো কোনো দরকার নেই, এটার এক কথা। সেকেন্ডলি হলো এটা কোনো ডিফেন্স নয়। হ্যাঁ, বিধি বিধানে পরিষ্কার বলা আছে এমপি মন্ত্রী কি করবেন আর সচিবরা কি করবেন, একটা রুলস অফ বিজনেস যেটাকে আপনি বললেন। যদিও আমি চাক্ষুষ স্বীকার করছি জনগণের সামনে, আই নেভার রেড দিস বুক, সামনে আছে দেখেছি, এটা সেটা আলটিমেটলি যেটা হয়, আমাদের শক্তির উৎস আমাদের জনগণ থেকে ভোটে প্রাপ্ত হয়ে এসে সংসদে বসা, এইটা আমাদের মূল শক্তির উৎস। এবং এটা যতদিন আমাদের সঙ্গে থাকবে, আমাদের বিধিবিধানে এগুলা পরে আসবে। প্রথমেই হবে আমরা আমাদের এলাকার জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য। এখন প্রশ্ন হলো, আপনি বললেন যে রাষ্ট্রীয় ক্ষমতা নাকি যিনি বললেন না, উৎস ব্যাপার বললেন, ক্ষমতা বলছে, আপনি রাষ্ট্র বলেন নাই। রাষ্ট্রীয় ক্ষমতার উৎস অবশ্যই আপনাকে সংসদে যেতে হবে, সরকারে যেতে হবে, তাহলে রাষ্ট্রের বাজেট, রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রের সুযোগ সুবিধা, রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কিন্তু এর বাইরে তো আরও অনেক ক্ষমতা আছে। মোহনদাস করমচাঁদ গান্ধী কি তার রাষ্ট্রীয় মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন না, কত ক্ষমতা ছিল। আমাদের এখানে মৌলানা ভাসানী জীবনে এমপি মন্ত্রী হন নাই, কি তার ক্ষমতা ছিল। এইরকম অনেক উদাহরণ। এই যে আমাদের ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মন্ত্রী এমপি কিছুই হন নাই, তার কত ক্ষমতা ছিল। সুতরাং ক্ষমতার, রাষ্ট্রীয় ক্ষমতার উৎস হতে পারে এমপি, কিন্তু ক্ষমতার উৎস এমপি এটা আমি স্বীকার করতে রাজি। এই আলোচনাটা যখন আসছে, মানে অনেক দিন থেকে, আপনি সম্ভবত আপনার দল বিরোধী দলে থাকার সময় আপনি সংসদ সদস্য ছিলেন, আপনি সরকারি বিরোধী দলে দুই পক্ষে দুটাই দেখেছেন বিষয়টা। মানে এই আলোচনাটা যখন আসে, তখন কিছু বিষয় সামনে চলে আসে যে এমনিতে ধরো সাধারণভাবে তো সংবিধান বা আমাদের যে রুলস অফ বিজনেস অনুযায়ী যে আইন প্রণয়ন কার্যাবলীতে আসলে সংসদ সদস্যদের মূল ভূমিকা থাকার কথা। এর বাইরে যদি আমরা দেখি যে স্থানীয় সরকার
স্থানীয় সরকারের যে তৃণমূল পর্যায়ে যে বডিগুলো রয়েছে সেখানে উপদেষ্টার দায়িত্ব পালন করেন সংসদ সদস্য। জেলা উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী একটা কমিটি থাকে, সেখানে তারা দায়িত্ব পালন করেন। এরপরে এখন এটা নাই, ওখানে আমি আসছি আইন শৃঙ্খলা কমিটি আপনারা একটা মন্ত্রীর দায়িত্ব ছিল না, ওই জেলা মন্ত্রী ছিলেন, জেলা মন্ত্রী বলে বিভিন্ন সময় হচ্ছে জেলার দায়িত্ব দেয়া থাকে। করোনার সময় আমরা দেখলাম যে সম্ভবত সচিবদেরকে এই দায়িত্বটা দেয়া হয় এবং তখন এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল যে এখানে মন্ত্রীরা না বা সংসদ সদস্য না, সচিবরা দায়িত্ব পালন করবেন, নির্বাহী। এই বিষয়গুলো যখন রয়েছে, তো আমার প্রশ্নটা এখন একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। স্থানীয় সরকারে যখন হচ্ছে একটা নির্বাচিত বডি তৈরি হয়ে যায় আর আইন প্রণয়নের জন্য সংসদ সদস্য তৈরি হয়, তখন এই যে তাদের মধ্যে যে একটা বলা চলে স্থানীয় পর্যায়ে ক্ষমতা নিয়ে এক ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, এইটা কেন হয় বলে আপনার মনে হয়? হবে একই জায়গায় কাজ করি, জায়গা তো একটা, আমরা তো ফেডারেল সরকার নই, আমরা একটা ইউনিটারি একক সরকার। ভারতের মধ্যে প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় সরকার বিভাজন নেই। আমাদের এক দেশ, এক নেতা, এক হাউস, এক প্রধানমন্ত্রী, এক এভরিথিং। এইটাই আমাদের সংবিধানের বৈশিষ্ট্য। এখন আমার এলাকায় উপজেলা চেয়ারম্যান আর আমি পাশাপাশি একই ভূমিতে বিচরণ করি, সুতরাং পাশাপাশি গেলে যা হয় বন্ধুত্ব হয়, আবার বৈপরীত্য হতে পারে, বিরোধও আসতে পারে। এইটাকে অ্যাভয়েড করার কোনো পথ এইভাবে থাকলে নেই। যতই লিখিত দিন না কেন যে ঠিক আছে উপজেলা চেয়ারম্যান এই দায়িত্ব, এর বাইরে যাবে না, এমপির দায়িত্ব, এটা পারবেন না করতে। কিন্তু বিষয়টা এইরকম দাঁড়ায় যদি বাস্তবভাবে আমরা দেখি যে এলাকায় আসলে নির্দিষ্ট এলাকার বসকে, ওখানকার ইউনো না জেলা প্রশাসক নাকি সংসদ সদস্য নাকি উপজেলা চেয়ারম্যান না জেলা পরিষদের চেয়ারম্যান, এই একটা। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই মাননীয় সাবেক মন্ত্রীকে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি ধরেছেন। বাংলাদেশ প্রজাতন্ত্র, গণতান্ত্রিক দেশ। লোকাল গভর্নমেন্টগুলোকে ডিসেন্ট্রালাইজ করে গেছেন এরশাদ, জেলা থেকে উপজেলা নিয়েছেন। সেই উপজেলা বাতিলের জন্য একসময় দাবি উঠেছিল জোরদার, সেই উপজেলা এখনো আছে। তাহলে আমি এই প্রশ্নটা আপনার মাধ্যমে আমার ভাইকে করতে, হি ওয়াজ এ ডিসি, হি ওয়াজ এ মানে পোস্ট, তাহলে ইউনো ছিল নিশ্চয় কোনো একটা উপজেলা ভালো জায়গা। সাজ্জাদ ভাই, আমার প্রশ্ন ছিল এই যে আপনি বললেন ডিসেন্ট্রালাইজ, তাহলে সচিবদেরকে করোনাকালীন সময় দায়িত্ব দিয়ে প্রশাসনিকভাবে নির্বাচিত প্রতিনিধিদেরকে হেয় করেছে কিনা, এক। দুই, উপজেলা লেভেলে হি ওয়াজ ইউনো, আমাদের প্রাইম মিনিস্টারের সেক্রেটারি যিনি ছিলেন উনি আমার টিউনে ছিল, করিম সাহেব, প্রথম 91 সালে। ওনারা নিয়ন্ত্রণ করে উপজেলা চেয়ারম্যান, এমপি, ওনারকে সদস্য সচিব বলা হয় না। তাহলে নির্বাচিত প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান, ওনার ছেলেও কিন্তু উপজেলা চেয়ারম্যান হয়ে আসছে কদিন আগে, আমি দেখছি। আমি লন্ডনে বসে ওনার ছিলেন, ওনার ব্র্যাকেটে ওনার নাম লিখে দিয়েছে। কারণ কথা ছিল যে ওবায়দুল কাদের বলেছেন যে এমপি মন্ত্রী পুত্ররা যদি ইলেকশনে দাঁড়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু অনেকে মানে আমাদের সাধারণ সম্মত ওবায়দুল কাদের ভাই মানে নাই, উনি ইলেকশন করেছেন। সেখানে আমার প্রশ্ন যে নির্বাচিত প্রতিনিধি ধরুন উনি গৌর নদীতে ইউনো ছিল, আমি গৌর নদীর এমপি, তাহলে প্রশাসনিকভাবে আমাকে হেড করে ওনাকে সদস্য সচিব করে কমিটি করা যেতে পারে। কিন্তু এটা কেন হচ্ছে না, কারণটা কি? সচিবকে কেন দায়িত্ব দেওয়া হলো? এই জিনিসটা একটু বুঝালে জনগণ একটু ক্লিয়ার হবে। এম এ মান্নান কি বলবেন? না, মিনিস্ট্রিতে আসি তাহলে। মিনিস্ট্রিতে সচিব কিন্তু সদস্য সচিব নন। মিনিস্ট্রি অ্যাজ পার দ্য রুলস অফ বিজনেস, মিনিস্ট্রির নির্বাহী দায়িত্ব অ্যাকাউন্টস, পাবলিক অ্যাকাউন্টস, টাকা পয়সার দায়িত্ব সচিব, নট মি। মন্ত্রীর দায়িত্ব কি? মন্ত্রীর দায়িত্ব হলো ওভারঅল পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড উইদিন দ্য রুলস অফ বিজনেস। তার কাছে যে সকল বিষয় আসবে হি উইল গিভ জাজমেন্ট, যেগুলো সচিব মনে করে তার কাছে যাওয়ার দরকার। তাহলে সচিব দুর্নীতি দেয়, সচিবের মামলার আসামি না হয়ে মন্ত্রী কেন হয়?
এখানে সম্ভবত একটা বিষয় রয়েছে, মানে আমরা হচ্ছে এমপিগিরি যেটা মানে শব্দটা একটু অন্যরকম শোনা গেল, আমরা আলোচনা করছি। এটা যে ধীরে ধীরে উপর পর্যন্ত যে কি পরিস্থিতি তৈরি করে সেটি আলোচনা করব, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক নিচ্ছে এটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ স্পেশাল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা করছিলাম ক্ষমতার উৎস এমপিগিরি নিয়ে, এবং আমাদের সঙ্গে দুইজন অতিথি যোগ দিয়েছেন, একজন সাবেক মন্ত্রী এবং একজন চিফ হুইপ। দুইজনেই এখন একজন সংসদ সদস্য রয়েছেন আর একজন দীর্ঘদিন ধরে সংসদ সদস্য রয়েছিলেন। আমরা যে বিষয়টাতে ছিলাম যে মন্ত্রণালয়ের আসলে যে যিনি মন্ত্রী হচ্ছেন উনি একজন সংসদ সদস্য, সংসদের বাইরেও মন্ত্রী হতে পারে, কিন্তু সাধারণত সংসদ সদস্যদের ভিতর থেকে মন্ত্রী পরিষদের সদস্য হন। সচিব এবং তার সঙ্গে যে ক্ষমতার বন্টনটা বা দায়িত্বটা, সেই বিষয়ে বলছিলেন আপনি সাবেক চিফ হুইপ। কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনি অনেকদিন এই দায়িত্বটা পালন করেছেন, আমরা সংসদেও দেখেছি, সংসদে আগে যখন অনেক প্রাণবন্ত ছিল সংসদ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, সংসদ সদস্যরা উঠে অনেক প্রশ্ন করতেন মন্ত্রীদের কাছে, মন্ত্রীরা আবার উত্তর দিতেন, কিন্তু এক্সিকিউশন করার যে ক্ষমতাটা সচিবদের, সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেক সময় আলোচনা হলো। বিশেষ করে 2009-এর পরে যে সংসদ, 9 থেকে এখন পর্যন্ত যে সংসদে আমরা অন্য ধরনের একটা প্র্যাকটিস দেখেছি। বিশেষ করে 14-র পরে তো একটা ভিন্ন ধরনের সংসদ হলো, 18-তে হলো, এবং এখন আবার আরেক ধরনের একটা সংসদ হলো। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে মন্ত্রী পরিষদের সদস্য যিনি এবং যিনি সচিব হচ্ছেন ওই মন্ত্রণালয়ে, দুইজনের মধ্যে ক্ষমতার বন্টনটা কিভাবে করা হয়েছে? আপনি অন্য ধরনের কেন বলছেন? একই সংসদ, একই নেচারের, পলিটিক্যাল ক্যারেক্টার বেশ কম। আমি অন্য ধরনের বলছি, এই অপোজিশন যারা ছিল, বড় রাজনৈতিক দল এই সংসদে ছিলেন। এইটা দুর্ভাগ্যের বিষয়, আমি আসবো এখানে, বলা উচিত, ফারুক ভাই যাই মনে করেন। মেইন অপোজিশন যারা ছিল তাদের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দায়িত্ব ছিল চর্চা করা। গণতন্ত্রের মূল বার্তাই হলো সহিষ্ণুতা, অ্যাকোমোডেশন এবং চর্চা। তিনটি ক্ষেত্রেই আমাদের অত্যন্ত সম্মানিত যিনি আছেন তার দল ফেইল টু ডিসচার্জ দেয়ার ডিউটিজ। এই জন্য আজকে এই অবস্থা। সুতরাং এই যেমন অন্য ধরনের কথার আমাদের কটাক্ষ ছিল আপনার, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটি বড় রাজনৈতিক দল বা রাজনীতির একটা বড় অংশ তারা এই সংসদে পার্টিসিপেট করে, এই কারণে করে সেটা হচ্ছে রাজনৈতিক একটা কারণ। এইটা হলো আমাদের বর্তমান দুর্দশা, যদি দুর্দশা নয়, এই যে কথাবার্তার সমস্যার মূলই হলো এখানে তারা তাদের রাষ্ট্রীয়, জাতীয়, দলীয় দায়িত্ব পালন করেন নাই। ভারতে দেখেন, পশ্চিমবঙ্গে দেখেন কী ধরনের খিস্তি খেউর হচ্ছে দিন রাত, কত ধরনের কাণ্ড, মারপিট, জেলে ঢুকাও, কেজরিওয়ালকে ঢুকালো, বের, অনেক কিছু হয় নাই। তারা কোথাও কোনো নির্বাচন তারা বর্জন করেছে? ইতিহাসে আছে, ভারতের ইতিহাসে উদাহরণ ঘরের কাছে। জয়নাল আবদিন, আপনি এই বিষয়ে একটু বলে আমরা মূল আলোচনা ফিরতে চাই একটু, যেহেতু এবার মান্নান উঠিয়েছেন কথাটা, দায়িত্ব পালন আপনারা ঠিক মতো করেননি। এই জিনিসটাই আসল কথা বলেছেন। দায়িত্ব পালনে আমরা ব্যর্থ, এটি বুঝাতে চেয়েছেন উনি জনগণের কাছে বা আপনার মাধ্যমে। আমাদেরকে ব্যর্থ করার পেছনে দায়ী কারা? এক, আওয়ামী লীগ। দুই, কিছু সংখ্যক, ওনার মতো না, উনিও সচিব ছিলেন, ইউএনও ছিলেন, ডিসি ছিলেন। এখন যারা 2008 সালের পর থেকে সরকারকে নিয়ন্ত্রণ করে, যারা মন্ত্রী শুধু পলিটিক্যাল, কিন্তু সচিব হলো সব কিছু, অর্থ থেকে শুরু করে সব। যদি সচিব একটা নোট দেয় যে আজকে নিউজ 24-এ 50 লক্ষ টাকা স্যাংশন দেওয়া হবে, এই কারণে এদের এত সুন্দর ফুটেজের জন্য, প্রচারের জন্য, সংবাদ প্রেরণের জন্য উপহার স্বরূপ 50,000 টাকা দেওয়া হলো, সচিব প্রস্তাব করলো বা মন্ত্রী একটা রিকোয়েস্ট না প্রস্তাব আকারে সচিবের কাছে পাঠালো, সচিব যদি দস্তখত না করে এটা কোনোদিনও পাস হবে না। এটাই বুঝতে চাচ্ছি, আমিও এটা বুঝতে চাই যে আমাদের এই ব্যর্থতার কারণ হলো একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি 111-এ আনার জন্য মঈনকে ক্ষমতায় না বসাতে সহযোগিতা না করতো, লগি বইটা দিয়ে মানুষ না মারত, 2006 সালে আমাদের ভুল হইতে পারে, আমাদের ভুল সংশোধনের জন্য আলোচনা করে যদি লগি বইটার এই আওয়াজ তুলে যে
অরাজকতা সৃষ্টি করা হলো, ইসলামী বইগুলো পড়া হলো, কারা পড়ালো দোষ আমাদের না, তারাই করিয়েছে আমি মনে করি, করে আমাদেরকে দূরে রেখেছে নট টু কাম ইলেকশন। কিন্তু একটা বিষয় রাজনৈতিক তত্ত্ব আলোকে যদি আমরা বলি, সেখানে তো একটা বিষয়তে মানে পলিটিশিয়ানরা যখন ফেল করে তখনই আসলে রাজনীতি ইন্টারভিউ। আমরা ফেল করি না, এটা তো সবাই মিলে তখন ব্যর্থ হয়েছিল। আমরা তো ওনাদের কথা শুনে 1996 সালে একটা নির্বাচন করে রাত দিন 24 ঘন্টা সংসদ চালিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করে সংবিধানে এনে আমরা পদত্যাগ করে আরেকটা নির্বাচন হলো। সে নির্বাচন তো আওয়ামী লীগ জয়লাভ করলো, কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করার পরে 2006 সাল থেকে 2014 পর্যন্ত যে 12 পর্যন্ত 14 পর্যন্ত যে ইলেকশনটা তারা করলো, এই ইলেকশনগুলি মানুষের গ্রহণযোগ্যতা আছে। 14 ইলেকশন গ্রহণযোগ্যতা আছে, 18 আছে। সেখানে আমি বুঝতে চাচ্ছি, আমি ওনার মতো লোককে 2 বার উনি মন্ত্রী ছিল, দোষ দিচ্ছে না। দোষটা হলো আমাদের ব্যর্থতার কথা উনি বলার কারণে কথা বললাম। ব্যর্থ আওয়ামী লীগ আমাদেরকে রাখতে পারে না। রাখলো কারে? এরশাদের মতো একটা বিরোধী দলকে, যে বিরোধী দল কোনো কথা বলতে পারে না। যে বিরোধী দলের নেতা ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি হাসপাতালে শুয়েছিলেন, ওনার ইলেকশন ফরমে অর্থাৎ এমপি নমিনেশন পাওয়ার জন্য যে দস্তখত সেটা উনি করেন নাই। তখনকার ফরেন মিনিস্টার পার্শ্ববর্তী দেশের সুজাতা সিংয়ের আহ্বানে উনি হসপিটাল থেকে এমপি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। তো সেই কারণে এরকম বিরোধী দলের ওনাদের প্রয়োজন ছিল বিধায় আমরা সেদিন আনি না। এটা আমাদের ব্যর্থতা না, ব্যর্থতা আওয়ামী লীগের। কিন্তু রাজনীতিতে তো একে অপরকে, শব্দটা আমি আবার মিস্ট্রির জন্য না হয়, ঘায়েল করার তো চেষ্টা করবে, রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা রাজনৈতিকভাবে করেন। আমাকে জেলে নিয়ে মির্জা আলমগীরকে, আব্বাসকে জেলে নিয়ে তো 28 অক্টোবরের পরে যে কাণ্ড কিচ্ছা তৈরি করে নির্বাচনটা করে ফেললেন। শুধু দেখুন, প্রধান বিচারপতি সকলেরই সম্মানিত ব্যক্তি, প্রধান বিচারপতির সামনে দিয়া যদি আওয়ামী লীগের গাজীপুরের মিছিলটা পুলিশ আসতে না দিত, প্রি প্ল্যান করে এখানে একটা গন্ডগোল না করতো, আমাদের উপরে এই দোষারোপটা চাপিয়ে মির্জা আলমগীরকে জেলে নিত না। তাহলে পুলিশের দায়িত্ব অপরিসীম। তাহলে পুলিশ আজকে কোথায়? সে বেনজির কোথায়? সে আজিজ কোথায়? এগুলার উদাহরণ তো ওনারাই দিচ্ছেন যে আজিজকেও চিনি না, বেনজিরকে চিনি না। কিন্তু এই বেনজিরও তো আমি যেদিন একটা উদাহরণ দিই, সম্মান দেখেন, আজকে মান্নান ভাই আমি আপনাদের একটা রুমে গেলাম, নাম না বললাম, আপনাদের একজন দায়িত্ব, উনি দাঁড়িয়ে গেলেন, না দাঁড়িয়ে পারতেন। দেখুন, আমি তখনকার চিফ হুইপ 3 জন এমপি নিয়ে মান্নান ভাই এই বেনজিরের কমিশনার গেলাম, দাঁড়ানো তো দূর কথা, সালামও দিল না। তাহলে এগুলো শিখালো কি? এরা এখন কোথায়? এরাই এই আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দলকে আজকে এইভাবে কুক্ষিগত করে একটা কর্নারে ঢুকিয়ে দিয়েছে। সেই কারণে আমরা বলবেন আপনি না, এটা একটা ব্যক্তিগত ব্যর্থতা ওই লোকের, ইজ এ পাবলিক সার্ভেন্ট। এবং ফারুক ভাই যেটা বললো, তার লজ্জা নেই, আমারও লজ্জা। এটা আমরা একই মাঠে আছি, তারা এবং আমরা রাজনীতির মাঠে। তাকে অপমান করা মানে আমাকে অপমান। ভেরি সিনিয়র পলিটিশিয়ান আমার তুলনায়, আজীবন রাজনীতি করেছে। তারা একটা হলো আইন কানুন রীতিনীতি, একটা কৌশল। কৌশল ওনারা মার খেয়েছেন। এরশাদের কথা বললেন, স্বৈরাচার। শেখ হাসিনা কৌশল করে, উনি বললেন শেখ হাসিনা এরশাদকে লাই দিয়েছে, এনেছে। ইয়েস, না আমি প্রশ্রয় দিয়েছে বা রেখেছে, আপনি বলেছেন এক পর্যায়ে। এরশাদ কি আপনার আগ্রহ? ইয়েস, তার একটা কৌশল ছিল, ওভারআর্চিং। আলটিমেট গোল ছিল স্বৈরাচারকে পরিষ্কার করা। স্বৈরাচার 1, স্বৈরাচার 2, দুইটাকে পরিষ্কার করা। একটা করেছে শেখ হাসিনা, মাস্টার স্ট্রোক, দুইটাকে ক্লিয়ার করেছে। এইটা কি আপনি তাকে রাজনীতিবিদ হিসাবে সিনিয়র, আপনি কি তাকে এইটা কৃতিত্ব দিবেন না? শেখ হাসিনা আলটিমেট গোল ছিল গণতন্ত্রকে মুক্ত করা চিরস্থায়ী এবং স্বৈরাচারের শেষ করে দেওয়া। সে ডান ইট। আমাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন করেন, আসেন শুনেন, বাংলা একটা কথা আছে, যে রয় সে সয়, বর্তমান যে সয় সে রয়, যে সয় সে রয়। আপনারা শোন না, আপনার এলাকায় অমুক ধরে ফেলছে, মেরে ফেলছে, আমাকে কেন্দ্রে যেতে দেয় নাই। দিজ আর ইন্ডিভিজুয়াল ফেলিয়ার্স। মামলা মোকদ্দমা করেন, আইন কানুন আছে, আপনি বলে আইন কানুন মানি না বা হয় না, এগুলো বললে তো হবে না। আপনাকে থাকতে হবে, কামড় খেয়ে থাকতে হবে। মমতা ছিল না এত বছর, তাই 35 বছরের সিপিএমকে গুড়িয়ে শেষ করে দিল।
এগুলো আমাদের চোখের সামনে। বিএনপি বা উনি যে দলটি করেন সেই লড়াই সংগ্রাম নিশ্চয় শেষ হয়নি। তবে আমি একটু অন্য একটা প্রশ্ন করব যে ক্ষমতার উৎস এমপিগিরি বলছিলাম 2014 সালে যখন আপনি 14 সালে মানে 9 থেকে 14 সালে যে পার্লামেন্ট বিরোধী দলীয় চিফ হুইপ আপনি সেখানে ছিলেন, আমি যদি ভুল না বলি সেই সময় শেষের দিকে ওই যখন 2014 সালের নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছিল তখন তারঙ্ক যখন আসলো, তারঙ্ক আপনারাও একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন। তখন যিনি স্পিকার ছিলেন, পরে যিনি রাষ্ট্রপতি হলেন, তারপরে আব্দুল হামিদ এবং আপনি বিরোধী দলীয় চিফ হুইপ, আমি ছিলাম ওই কমিটি। হ্যাঁ, আপনারা সবাই মিলে কিন্তু একটা চেষ্টা করছিলেন তখন যে রাজনৈতিকভাবে কোন একটা সমঝোতা করে নির্বাচন করা যায় কিনা, সকল দলকে মিলিয়ে একটা নির্বাচন করা। কিন্তু ওই সময় ধরেন পরবর্তীতে যাই হোক না কেন ওই সময় একজন সংসদ সদস্য হিসাবে এবং অন্য যারা ছিলেন এই যে চেষ্টাটা করলেন, এর আগেও আমরা দুই একটা চেষ্টা দেখেছি, কিন্তু ওই জায়গা অর্থাৎ রাজনৈতিক যে সমস্যা সমাধানের ক্ষেত্রে সংসদ সদস্যরা সেইভাবে ভূমিকা হয়তো রাখতে পারেন না, কিন্তু অন্য যে বিষয় স্থানীয় পর্যায়ে ক্ষমতা দেখানো বা মানুষের জন্য ভালো কিছু করা অথবা মানুষের বিপরীতেও কোনো কিছু করা, সেখানে কিন্তু সংসদ সদস্যরা ভালো ভূমিকা রাখেন। কেন? দেখুন, আপনি অনেকগুলো উপদেশ, সময়ও খুব কম। আমি শুধু এটুকু বলতে চাই, আমার দায়িত্ব জনগণ আমাকে ভোট দিয়ে বানাইছে আইন তৈরি করার জন্য। আমাকে এইসব গম, এইসব টাকা এগুলো না দেওয়া ভালো, আমার প্রথম অভিমত। দ্বিতীয় হলো, আমি শুধু আইন প্রণয়ন করব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কি করে বিদেশের সাথে চুক্তি করে টাকা আনা যায়, উন্নয়ন আনা যায়, এগুলা। কিন্তু এখন আমাকে উপজেলার চেয়ারম্যানের, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বারের মতো যদি গম চালের জন্য মন্ত্রণালয়ে মন্ত্রীর কাছে, সচিবের কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, সে এমপিগিরিটা আমার পছন্দ হয় না। আমার পছন্দ হয় যে আমি বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, বাংলাদেশকে সুখী সমৃদ্ধি করার জন্য সুন্দর আইন তৈরি করা, এই জন্য। কিন্তু বিষয় নিয়ে আরো আলোচনা করব, আবারও বিরতি নেওয়ার সময় হলো। দর্শক, আবারও যাচ্ছি একটা বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ স্পেশাল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ক্ষমতার উৎস এমপিগিরি, এই বিষয়ে আমাদের সঙ্গে দুইজন অতিথি যোগ দিয়েছেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং সংসদ সদস্য এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। জয়নুল আবদিন ফারুক, আপনি বলছিলেন যে সংসদ সদস্যে গোম অ্যালোকেশন বা অন্যান্য যে বিষয়গুলো, এগুলোর প্রয়োজন নাই। আপনারা অনেকদিন ক্ষমতায় ছিলেন, তখনও এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পার্লামেন্ট ভবনের 9 তলে একটা রুম আছে যেখানে সংসদীয় দলের বৈঠক হয়, সেখানে আবার কিন্তু ওই যে ব্যুরোক্র্যাটস, মন্ত্রীরা ভিতরে যায় না, শুধু এমপি মন্ত্রীরা যা দোজ ইলেক্টেড, সেখানে এসব কথা, ইন্টারনাল কথাগুলো হয়। ফারুক ভাইয়ের কথার সঙ্গে আমি সম্মানের সঙ্গে আমি ভিন্ন মত। আচ্ছা, একজন এমপি শুধু কাজ আইন প্রয়োগ করা, এই ধরনের একটা খুব পপুলার কথাবার্তা আছে, ইট ইজ নট কারেক্ট। ইভেন ইন দ্য হাইয়েস্ট অফ পার্লামেন্ট, ব্রিটিশ হাউস অফ কমন্সও এই পর্যায়ে যে এমপিরা আইন প্রণয়নের সরাসরি ভূমিকা রাখে, ইট ইজ টোটালি রং। কারণ আইন প্রণয়নে আমরা তো ড্রাফট করে দেই, এমপিদের কোনো ভূমিকা নাই, এরকম বিষয়টা কি নয়, তুমি তো 9 বার 7 বার পড়ছে, আমরা ড্রাফট করি না, ওই ল্যাঙ্গুয়েজ আমরা জানি না। আমরা যা বলি, প্রধানমন্ত্রী আমাদের পক্ষে যা বলেন, এই চাই, ড্রাফট তো ওরা করে, আপনারা লিগেল মানে অফিসাররা ওই ভাষায় আমরা জানি না, নিয়ে আসে আমাদের হাত দিয়ে দেখায় আমাদেরকে। যদি আমরা ওনার মতো অভিজ্ঞ হই, স্মার্ট হই, কিছু কারেকশন করি, আর যদি আমরা আমাদের ব্যর্থতা করি না, কিন্তু ফান্ডামেন্টালি আইন প্রয়োগ, আইন তৈরি কিন্তু এমপিরা করে না, করতে পারে না, বাংলাদেশের প্রেক্ষাপটে পাচ্ছে না। সেকেন্ড, এইটা একটা জব, আমার কাজের মধ্যে 20। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে উন্নয়নশীল দেশ, মানুষ কী চায়, উনার ভোটাররা কী চায়, উন্নয়ন চায়। উনি বাড়ি যখন যায়, গরিব মানুষগুলো টিউবওয়েলের জন্য আসে, রাস্তার জন্য আসে, উনি না করতে পারবে, যাও এগুলো আমার কাজ না, ইউনের কাছে যাও, নট পসিবল। আমাকে একটা ল্যাট্রিন মারবে বাড়িতে, আমার কাছে আসে কেন? স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, অ্যাবসলিউটলি। কারণ কোনো অফিসারের কাছে কোনো ভোটার যায় না, এইটা আমাদের একটা ঐতিহাসিক সমস্যা। আমাদের কৃষক, মজুর, পিতা মাতা, বাপ চাচা যারা গ্রামে আছে, ভোট আমাদেরকে দেয়, তারা ডিসি ওসির কাছে বলছে না ওরা খারাপ, দ্য নাইস পিপুল, আগে তোর তবু মানসিক দ্বন্দ্ব আছে। আমাকে ভোট দিয়েছে, আমাকে চিনে, আমি এলাকার সন্তান, আমার বাপরে চিনে, আমার ঘর বাড়ি চিনে, এক দৌড়ে আমার বাড়িতে চলে আসে।
তার লাইটটা চলে এসে গত রাত্রে, বিদ্যুৎ ফেল করেছে, আমার কাছে চলে আসে। এবং এইটা যদি আমি না করি, আই ক্যানট ফাংশন এজ এন এমপি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, বা জয়নাল আবদিন যেটা বলছিলেন, যে স্থানীয় সরকারের তো নির্বাচিত প্রতিনিধিরা আছে, তারা তো ওখানেই থাকেন, হ্যাঁ, তারা তো এই কাজটা করতে পারে। চেয়ারম্যানও করে, চেয়ারম্যানও আসে, শুধু যে পাবলিক চেয়ারম্যানরা আসে, মেম্বাররাও আসে, সব জায়গায় যে ক্ল্যাশ তাও নয়। আমি তো 15-16 বছর মতো এমপি, আমার কোনো চেয়ারম্যান কোনো ইউর সঙ্গে প্রশ্নই নাই, সামান্যটুকু নাই। অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন। এই জন্য গণতন্ত্রের মূল কথা হলো সহমর্মিতা, বিশ্বাস, আস্থা, নইলে উই ক্যানট ফাংশন। সব কিছু আইনের বইয়ে লেখা থাকে না, ইট ইজ নট পসিবল। একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব, দুইজনের কাছে দুইটি প্রশ্ন করব, উত্তরটা নিয়ে শেষ করব। প্রথমে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, আপনার কাছে প্রশ্নটা। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, ক্ষমতার উৎস এমপিগিরি। আপনার যখন আপনি এমপি ছিলেন, এমন কোনো ক্ষমতা যেটা আপনি প্রয়োগ করতে পারেননি কিন্তু সেটার জন্য আফসোস হয়, এইরকম কোনো অভিজ্ঞতা আছে? আমার একটা আফসোস যে আমি নির্বাচিত হয়েছি, জনগণে আমাকে ভোট দিয়েছে জনগণের সেবা করার জন্য। সেই জনগণের সেবাটুকু ইউনিয়ন পরিষদ, উপজেলার মাধ্যমে যদি আসতো, আমার কাছে প্রপোজাল আসতে আমি পার্লামেন্টে উত্থাপন করতাম বা মন্ত্রণালয় লিখে ডিও লিখে পাঠিয়ে দিতাম, তারাই করতো। আমার দুঃখ একটাই, যেখানে ইউএনও সাহেব সর্বময় ক্ষমতার অধিকারী, আমার চেক সাইন করার অধিকার হলো ইউএনের, টাকা স্যাংশনের দায়িত্ব ইউএনের। আমি যদি 50,000 টাকা কোনো ওই যে লেট্রিন বানানোর জন্য রিকোয়েস্ট করি, 70,000 টাকা দিতে পারি ইউএনও। উনি বলেছেন যে জিনিসটা ঠিক আছে, আমাকে ভোট দিচ্ছে, গরিব দেশের চলে আসছে, রেওয়াজ হয়ে চলে আসছে, সে কারণে আমার কাছে আসে। আপনার রুমে যেতে পারে না, সেখানে পিয়ন দাঁড়ায় থাকে, টিয়নো সাহেব স্যুট কুট করে বসে থাকে, সরি সবাই না, তো সে কারণে আমার কাছে গেলে আমার বাড়ি চলে আসে, উনি খালি গায়ে হয়তো একটা ভোটারের সাথে বসে আছেন। এগুলো আমাদের দেশের ট্রেন্ড হয়ে গেছে। সেই জন্য আমার এটা ব্যক্তিগত মত ছিল। তবে এমপি গিরিটা যে প্রশ্ন আপনি উঠেছেন, এটা আরো শক্ত হয়ে গেছে 2008-এর পর থেকে। অতীতে ওনারাও ক্ষমতা ছিল, এমপির এত এমপিগিরি হয় নাই। একটা জিনিস বলে আমি শেষ করতে চাই, এখন পরিবর্তিত দেশের, সারা পৃথিবীর যে অবস্থা, লন্ডনের যে উপমা উনি দিয়েছেন, ব্রিটিশ পার্লামেন্টে বহুবার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। এম কে আনোয়ার মরে গেছে, উনি একটা বক্তব্য বলেছেন যে আমাদেরকে শুধু আইন, উনি হি ওয়াজ এ ডিসি, হি ওয়াজ এ সেক্রেটারি, আল্লাহ মরে গেছে বেহেশতে নেই। উনি একটা বক্তব্য দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে যে আমরা আপনাদের মতো ওয়েস্টমিনিস্টার মতো হতে চাই, আমাদেরকে সেই ব্যবস্থাটা করেন। ডেমোক্রেসি আপনার দেশে আছে, আমার দেশে আছে, কিন্তু সেই ডেমোক্রেসির পদ্ধতিটা ব্যবহার হয় দ্বিমুখী। আপনার দেশে স্বচ্ছ, ভারতে স্বচ্ছ, বাংলাদেশে অস্বচ্ছ। এম এ মান্নান, আপনি তো একসঙ্গে মন্ত্রী ছিলেন, সচিব ছিলেন, আবার ওই যে তৃণমূল প্রশাসনেও কাজ করেছেন। আপনার কাছেও ঠিক একটু অন্যরকম প্রশ্ন ওনার মতোই, যে এই এমপি হিসাবে আপনি কি কখনো আলাদাভাবে এমপি হিসাবে যে একটা বিশেষ ক্ষমতা আছে বা বিশেষ বিষয় আছে, এটা কখনো ফিল করেছেন কিনা? না, আমি এটা ক্ষমতা মোটেও মনে করি না, নেই আমার কাছে কোনো ক্ষমতা। ওই ধরনের ক্ষমতা থাকলে ওসির কাছে আছে, ইউএনের কাছে আছে, এসি ল্যান্ডের কাছে আছে, ডিসির কাছে, এসপির কাছে, অবশ্যই। এবং এই ক্ষমতা আমরা এই বিধিবিধান তৈরি করে তাদেরকে দিয়েছি, এবং দ্যাট ইজ রাইট। পৃথিবী শুধু আমাদের এখানে না, ভারতে, ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকা, যে কোনো জায়গায় মালয়েশিয়া, যেখানে দলীয় বা ইভেন বহুদলীয় যেখানে আছে, বা অথবা ওয়ান দলীয় আছে, সব জায়গায় কিন্তু লিখিত আইন দ্বারাই আমরা শাসন করি। আইনগুলো আমরা তৈরি করে দিই। এটা যদি আমরা মন্দ আইন তৈরি করি, আমাদের পলিটিক্যাল গোল, উদ্দেশ্য মন্দ থাকে, এটা ভিন্ন কথা, যাবার ওইদিকে। চর্চা, মূল শব্দের যেটা বারবার উনি যে বললো যে পারে নাই, চর্চা না করলে পারবে কীভাবে? কাজ ময়লা হচ্ছে, ঘষতে হবে, তো না ঘষলে পরিষ্কার হবে না। আপনি আসেন, ব্যর্থ হন, বারবার চেষ্টা করেন, দ্যাট ইজ হোয়াট দে আর ডুইং অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি প্রথমে যে কথাটা বলছিলাম, যে গণতন্ত্র, দলীয় গণতন্ত্র বিশেষ করে, নির্দলীয় যে গণতন্ত্র করছি, এখানে পার্টিসিপেশন ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। ইভেন যে তাদের কৌশল একটা ছিল, আমি শেষ করে ফেলি, বর্জনের কৌশল ছিল তারা, ওখানেও তারা কনসিস্টেন্ট নন, তার ব্যর্থ, একবার করে একবার করে না। জনগণ তো বুঝতে চায় বিএনপি কি চায়। 8-এ করলো কিছু সময়ের জন্য, 14-তে করবো না পুরো সময়, আর চাইলো এটাকে ব্যর্থ করার জন্য আগুন জ্বালো, রেল লাইন উঠাও, অনেক কিছু করলো। 18-তে আর করলো, 7 জন নির্বাচিত হলো, 4 বছর সংসদে থাকলো, পার্টিসিপেট করলো,
চেয়ারম্যানশিপ করলো কোনো মানে কমিটিতে, সুযোগ সুবিধা নিল, আবার হঠাৎ করে 1 বছর আগে বললো না আমরা নাই, বেরিয়ে যাব। এই যে মানে আপনি বলছেন তাদের পার্টিসিপেশন না থাকার কারণে এটা একটা সমস্যা তৈরি হচ্ছে পলিটিক্যাল সিস্টেমে, মানুষের আস্থা করার অবকাশ নেই। যাই হোক, আজকে শেষ করতে হচ্ছে যে দল করে তারা তাদের কৌশল নিয়ে এগিয়ে যাবে, তবে শেষ পর্যন্ত কারা ক্ষমতায় থাকবে, রাজনৈতিক দলের তো মূল উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নাকি, ফলে যে ক্ষমতায় যাবে শেষ পর্যন্ত হয়তো সে হাসিটা হাসবে, কল্যাণ করার ক্ষমতা, কল্যাণ করার ক্ষমতা। যাক, এবং এই রাজনীতি কিন্তু মূল বিষয় হচ্ছে মানে যে ক্ষমতায় যাওয়ার জন্য যে সংসদ সদস্য নির্বাচিত হওয়া। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।